আমার হাজব্যান্ড আমার সাথে মূলত খারাপ ব্যবহার করতো, তার কারণ তার আরেক জায়গায় সম্পর্ক ছিল। আরেক জায়গায় সম্পর্ক ছিল, এই কারণে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। কিভাবে আমাকে সরাবে, এমনি তো পারবে না। তো যখন আমার বাবা আমাকে নিয়ে চলে গেল, চলে যাওয়ার পরে 13 দিন পরে, 13 থেকে 14 দিন পরে আমার হাজব্যান্ড আবার বিয়ে করে। তো আমার হাজব্যান্ড বিয়ে করলে তখন আমি চিন্তা ভাবনা করলাম যে সে যদি আমাকে ভালোবাসতো তাহলে তো আমার উপরে তো অত্যাচার করতো না, বা আরেকটা মেয়েকে বিয়ে করে ঘরে আনতো না। নিশ্চয়ই এই কারণে আমার সাথে এত খারাপ ব্যবহার করছে। যেহেতু আমাকে চায় না জীবনে রাখতে, তাই আমি আর কখনো যাই নাই, তার জীবনে ফিরে যাই নাই। আমি ডিভোর্স দিয়ে দিই, আমার বাবা মায়ের অনুমতি নিয়ে আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। তো সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যাই হোক, আমি আজকে আপনাদের সামনে আসছি আমার জীবনের কিছু গল্প নিয়ে, কিছু কাহিনী নিয়ে। আমি চাই এগুলো আপনাদের সাথে শেয়ার করতে। যাই হোক, আমি অনেক বড় ঘরের মেয়ে না, মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে। আমার দেশের বাড়ি ঝিনাইদহ, আমার নাম আশা। আজকে আমি আমার জীবনের গল্প শোনানোর জন্য আপনাদের মাঝে আসছি। তো আমি ছোট থেকে, মানে আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমি, অনেক আদর যত্নে মানুষ হয়েছি, বড় হয়েছি। আমার বাবা, আমার মা আমাকে অনেক আদর যত্ন করে লালন পালন করেছেন। তো আমি মানে লেখাপড়া করছি, হয়তো বেশি করতে পারি নাই, আমাকে আমার বাবা যতটুকু সামর্থ্য অনুযায়ী করেছি। তো এমন একটা পর্যায়ে, মানে আমি যখন ক্লাস 8-এ লেখাপড়া করি, তখন আমার জীবনে একটা কাহিনী ঘটে। কাহিনীটা হচ্ছে, আমাকে একটা ছেলে পছন্দ করে বা লাইক করে, যাই হোক কিছু করে। তো প্রতিনিয়ত আমাকে অনেক বিরক্ত করতো, মানে স্কুলে যাওয়ার ডিস্টার্ব করতো বা কোচিংয়ে যাওয়ার ডিস্টার্ব করতো, রাস্তাঘাটে এরকম করতো। এরকম প্রায় 2 বছর যাবৎ চলতে থাকে। তো দেশ গ্রামে তো বুঝেনি আপনারা যে দেশ গ্রামের মানুষ অনেকটাই মনে করেন যে এগুলো পছন্দ করে না, দেখলে কটু কথা বলে। তো 2 বছর যাবৎ ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করতো, কিন্তু আমার ফ্যামিলি থেকে কেউ রাজি ছিল না, ছেলেটাকে পছন্দ করতো না, মেনে নিত না। তো এমন একটা পর্যায়ে পৌঁছায় গেছে যে গ্রামের কিছু লোকজন আমাকে নিয়ে নানান রকম আজে বাজে কথা ইঙ্গিত করতে লাগে। এ সময় আর কি, তখন আমার ফ্যামিলির লোকজন চিন্তা ভাবনা করে দেখলো যে যেহেতু মেয়ে বড় হচ্ছে, বিয়ে দিতে হবে, যেখানেই দিই বিয়ে দিতে হবে, তাকে সংসার করতে হবে। আর একটা ছেলে যেহেতু ওর জন্য এতটা পাগল, ওকে চাই। তো চিন্তা ভাবনা করে দেখে ফ্যামিলি থেকে রাজি হলো। গ্রামের মানুষও বলল যে না, ছেলে ভালো আছে, দেওয়া যায়। তা সেখানে আমাকে বিয়ে দিল। তো বিয়ে দেওয়ার পরে মনে করেন যে 1 বছর যাবৎ আমি অনেক সুখে ছিলাম, শান্তিতে ছিলাম, কোনো ঝামেলা ছিল না। তো এক পর্যায়ে আমার শ্বশুর মারা যায় স্ট্রোক করে। আমার শ্বশুর অনেক অসুস্থ ছিল, হঠাৎ স্ট্রোক মতন করে মারা যায়। তো যখন 1 বছর পর আমার শ্বশুর মারা যায়, তখন থেকে আমার জীবনে নেমে আসলো আর কি অশান্তির ঝড়। কারণ আমার শ্বশুর আমাকে অনেক ভালো জানতো, অনেক আদর যত্ন করতো, এই জন্য আমাকে কেউ কিছু বলতে পারতো না। আর আমার যে হাজব্যান্ড ছিল, ও ছিল সবার ছোট। ওরা ছিল 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে ও সবার ছোট ছিল। তা সেই ক্ষেত্রে বাড়ির ছোট বউ হিসেবে আমার শ্বশুর আমাকে অনেক ভালো জানতো, অনেক আদর করতো। পরবর্তীতে যখন আমার শ্বশুর মারা যায়, তখন মনে করেন যে ওই যে বাড়িতে 3-4টা ভাই এক বাড়িতে থাকলে যা হয় জানেনই তো, সবাই আর কি, আমি ছোট, আমি তো কোনো কাজকর্ম করতে পারি না বা তেমন কিছু বুঝিও না। সেক্ষেত্রে সবাই আমাকে নানান রকম কথা শোনায় বা অন্যরকম চোখে দেখে। এমনকি আস্তে আস্তে আমার হাজব্যান্ডও একটু মানে কেমন জানি হয়ে যায়, সবার কথা শুনতে শুনতে আমার প্রতি রাগ, বিরক্ত। এরকম করতে করতে এক পর্যায়ে যায়, মনে করেন যে প্রায় 3 বছর সংসার করার পরে আমার একটা সন্তান হয়, মেয়ে সন্তান। তো অনেক সাধনার আর কি বলা যায়, কারণ যেহেতু বিয়ার 3 বছর পর্যায়ে হয়েছে, সবাই বলতো যে একটা বাচ্চা হলে ভালো হবে। তো হয়, আল্লাহ একটা সন্তান দান করছে, একটা সন্তান হয়, মেয়ে সন্তান। তো মনে করেন যে আমার এই মেয়েটা হওয়ার পরে, যখন মেয়েটা 2 বছর বয়স, তখন আমার হাজব্যান্ড আমার সাথে আরও বেশি খারাপ ব্যবহার করা শুরু করে। তো এক পর্যায়ে মানে ও আমার গায়ে পর্যন্ত হাত উঠায়, অনেক খারাপ গালাগালি করে। তো যেহেতু আমি আমার বাবার একমাত্র মেয়ে,
আর কোনো বোন নাই, সেহেতু তো মনে করেন যে আমার বাবারও ইচ্ছা যে আমি যেন সুখে থাকি। বাবা মা তো এটাই চাবে, সন্তানের সুখ। যেহেতু আমার বাবা মা শুনতে পাই কিছুদিন পর পরে যে আমাকে মারাধরা করে, অশান্তি দেয়, অনেক কষ্ট দেয়, এগুলো শুনতে শুনতে তারা অতিষ্ঠ হয়ে যায়। অতিষ্ঠ হতে হতে এরকম করতে করতে মনে করেন যে আমার বড় মেয়ে যখন মনে করেন 3-3.5 বছর বয়স, তখন আমার আরেকটা মেয়ে হয়। তো আমার 2টা মেয়ে। তো এরকম করতে করতে মনে করেন যে 9 বছরের সংসার আমার। 2টা মেয়ে হওয়ার পরেও আমি অনেক কষ্টে ওর সংসার করছি। তো আমার 9 বছরের সংসার, 9 বছর অতিক্রম হয়ে যখন গেছে, তখন তারপরও আমার হাজব্যান্ড আমার সাথে আরও বেশি, মানে যত সময় যাইতেছে তত বেশি খারাপ ব্যবহার করে। এক পর্যায়ে এরকম দেখতে দেখতে আমার বাবা আর কি অনেক রেগে গেল ওর উপর। রেগে যেয়ে আমাকে জোর করে নিয়ে চলে গেলো। আমি যেতে চাইছিলাম না, তারপরেও নিয়ে গেল। যেহেতু আমি একটা মেয়ে, তারা চাই যেন আমি ভালো থাকি। তো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ড আমার সাথে মূলত খারাপ ব্যবহার করতো, তার কারণ তার আরেক জায়গায় সম্পর্ক ছিল। আরেক জায়গায় সম্পর্ক ছিল, এই কারণে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। কিভাবে আমাকে সরাবে, এমনি তো পারবে না। তো যখন আমার বাবা আমাকে নিয়ে চলে গেল, চলে যাওয়ার পরে 13 দিন পরে, 13 থেকে 14 দিন পরে আমার হাজব্যান্ড আবার বিয়ে করে। তো আমার হাজব্যান্ড বিয়ে করলে তখন আমি চিন্তা ভাবনা করলাম যে সে যদি আমাকে ভালোবাসতো তাহলে তো আমার উপরে তো অত্যাচার করতো না, বা আরেকটা মেয়েকে বিয়ে করে ঘরে আনতো না। নিশ্চয়ই এই কারণে আমার সাথে এত খারাপ ব্যবহার করছে। যেহেতু আমাকে চায় না জীবনে রাখতে, তাই আমি আর কখনো যাই নাই, তার জীবনে ফিরে যাই নাই। আমি ডিভোর্স দিয়ে দিই। আমার বাবা মায়ের অনুমতি নিয়ে আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। তো ডিভোর্স দিয়ে, তো যেহেতু আমার 2টো মেয়ে আছে, বা আমার বাবা আমাকে আমাকে ভালোবাসে ঠিক আছে, তারপরেও একটা বাবার উপরে যদি আমি 2টা মেয়ে নিয়ে বসে খাই, সেটা অনেক কষ্টের হয়ে যায়। তা আমি কি করলাম, আমি যেহেতু কর্ম জানি, টেলার্সের কাজ জানি, তো আমি ঢাকা চলে আসছি। ঢাকা চলে এসে আমি একটা গার্মেন্টসে জব নিই। তো গার্মেন্টসে জব নিয়ে আমি গার্মেন্টসে জব করতে থাকি। যা স্যালারি পাই ভালোভাবে আমি আমার 2টা মেয়ে বা মানে সব মিলাই আমি ভালোভাবেই চলতে থাকি। এরকম করতে করতে আমার আরও 2টা বছর কেটে যায়। গার্মেন্টসে জব করতে করতে 2টা বছর কেটে যায়। আমার মেয়েরাও একটু বড় হতে থাকে। তখন মনে করেন যে আমার একটা ছেলের সাথে পরিচয় হয় ফোনের মাধ্যমে। তো ফোনের মাধ্যমে যখন ওই ছেলেটার সাথে আমার পরিচয় হয়, তখন তার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না, কোনো সম্পর্ক ছিল না। মানে এমনিতেই হাই হ্যালো বা মানে ভালো মন্দ কিছু কথা, এগুলা চলতে থাকে। তো এরকম চলতে চলতে যখন 3 বছর অতিক্রম হয়ে যায়, তখন আরও মনে করেন 3 বছরের মধ্যে কিন্তু ওর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ কোনো কিছু নাই। মূলত ফোনের মাধ্যমে পরিচয় হয়েছে, ফোনের মাধ্যমে আমরা কথা বলি, এরকমই চলতে থাকে। ওর বিষয়গুলো, ওর অতীতগুলো আমার সাথে শেয়ার করে, বা আমার অতীতগুলো শেয়ার করি, এরকম মানে ভালো একটা বন্ধুর মতো। তো এরকম করতে করতে যখন 3 বছর কেটে যায়, 3 বছর পরে আর কি মানে অনেকটা আরেকটু গভীরতা হয়ে গেল আর কি, মানে বন্ধুত্ব থেকে একটু ভালো লাগা, এরকম কোনো কিছু মানে হতে থাকে। তো এই পর্যায়ে মনে করেন যে এরকম ভালো লাগা, বা ওর মনের কথাগুলো শেয়ার করে, আমি আমার মনের কথাগুলো শেয়ার করি, এরকম করতে করতে আরও 1 বছর কেটে যায়, 4 বছর। 4 বছর পরে যখন আমার ফ্যামিলি থেকে জানতে পারে বিষয়টা, তখন আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না। তো আমাকে আমার বাড়িতে নিয়ে যায় আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার 2টা ভাই আছে, সবাই আমাকে বাড়িতে নিয়ে চলে যায়। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে বাড়িতে আমি 2 মাস মতো ছিলাম। থাকার পরে এক পর্যায়ে ও আমারে বলল যে আমাকে অনেক দেখতে ইচ্ছা করছে, আমি মানে ওর সাথে যেন আমি দেখা করি। তো ও থাকে মূলত অনেক দূরে। যাই হোক, আমাকে বলার পর আমি বললাম আমি তো দেশে চলে আসছি, আমার আব্বু আম্মু তো দেশে নিয়ে চলে আসছে, আমি কিভাবে যাব, আমাকে বললে তো যেতে দিবে না তারা। তো ও আমাকে অনেক বোঝায় যে দেখো আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, বা তোমাকে আমার দেখার অনেক ইচ্ছা, একটাবার আমার সাথে দেখা করো, হ্যান ত্যান। পরে আমি দেখা করি ওর সাথে। আমি আবার ঢাকা চলে আসি দেশ থেকে, আমার বাবা মাকে না জানিয়ে আমি ঢাকা চলে আসছি। চলে আসে আমি ওর সাথে দেখা করি। তো যে মুহূর্তে আমি ওর সাথে দেখা করি, দেখা করার পরে ও আর আমাকে ছাড়তে রাজি না, মানে ও আমাকে বিয়ে করবে। ওরা অনেক বুঝাইলো, 2 দিন রাখলো ওদের বাসায় আমারে। রাখার পরে অনেক বুঝাইলো, ওর বন্ধু বান্ধব আছে, ওর ফ্যামিলি আছে, বাবা মা আছে, ভাই আছে, বোন আছে, সবাই মিলে আমাকে অনেক বুঝালো। তারপর আমি বললাম দেখেন আমি তো বাড়িতে জানাই আসি নাই, বলে আসি নাই, যেহেতু আমি বাড়িতে বলে আসি না, আপনারা সবাই যেহেতু রাজি আছেন, তাহলে আমি এখন বাড়িতে যাই, যে আমার বাবা মাকে বলি বিষয়টা, বলার পরে দেখি তারা কি সিদ্ধান্ত নেয়। তারপর আপনাদের সাথে আমি পরিচয় করে দেবো, আপনারা কথা বলে যেটা ভালো সেটা করেন।
তো বলার পরে সবাই বললো আচ্ছা ঠিক আছে। তো আমাকে মানে বাস স্ট্যান্ডে এসে বাসে উঠাই দিল, গাড়িতে উঠাই দিল। উঠাই দিয়ে আমি যখন মনে করেন যে মোটামুটি অর্ধেক রাস্তা চলে আসছি, অনেকখানি রাস্তা চলে আসছি, আসার পরে ও আমারে ফোন দিয়েছে, ফোন দিয়ে কান্নাকাটি শুরু করলো যে আমি যদি এখন বাড়িতে চলে যাই ওরে রেখে, তাহলে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটায় নেবে। তো যখন এইভাবে আমার কাছে কান্নাকাটি করলো, যেহেতু 4 বছর ধরে ওর সাথে আমার কথা, এর মধ্যে আমি ওর মানে খারাপ কোনো দিক দেখি নাই। আর আমার অতীতের সব কিছু ও জানে, ওর ফ্যামিলি জানে, জেনে শুনে যেহেতু আমাকে গ্রহণ করতে চাচ্ছে, সব কিছু চিন্তা ভাবনা করে আমি ওর কথায় রাজি হলাম। রাজি হয়ে আমি গাড়ি থেকে নেমে যাই, নেমে আমি আবার ব্যাক যাই, ব্যাকে ও যেখানে ঠিকানা দিল ওখানে আমি গেলাম। যাওয়ার পরে ও আমারে নিয়ে বাড়িতে গেল। যাওয়ার পর ওর ফ্যামিলি সবাই সম্মতি নিয়ে, সবার সাপোর্টে সবাই থেকে কাজী ডেকে আমাদের দুজনের বিয়ে পড়াই দিল। কিন্তু ওর যে আগে একটা বউ ছিল সেটা কেউ আমাকে বলে নাই যে ওর বউ ছিল, সেটা আমি জানতাম না। জানলে আমি কখনোই বিয়ে করতাম না, ঠিক আছে। পরে বিয়ের পরে একদিন পরে আমি জানতে পারছি ওর বউ আছে। তারপর আমি ঢাকা চলে আসি। ও আমাকে ওখানে রাখার জন্য, ওদের বাসার পাশে রাখার জন্য অনেক চেষ্টা করছে, আমি থাকি নাই, আমি ঢাকা চলে আসছি। ঢাকা চলে এসে আমি আলাদা বাসা নিয়ে আসি। এখানে আমি 3 মাস ছিলাম ঢাকাতে, ও ওখান থেকে আসা যাওয়া করতো। এরকম করে যখন 3 মাস কেটে, 3 মাস ভালোই সংসার করলো, আমার সাথে কোনো সমস্যা নাই। তো 3 মাস পরে ও বললো যে আমাকে ও যেখানে থাকে ওখানে যেতে হবে। যাই হোক, আমি কিন্তু ওর ওই ঠিকানাটা দিলাম না, ঠিক আছে, এটা আমি আপনাদের কাছে গোপন রাখলাম। যাই হোক, এটা আমি দিতেও চাচ্ছি না। তো ও যেখানে থাকতো ওখানে আমার যেতে হবে, কারণ ওর আসা যাওয়া মানে কাজকর্মের সমস্যা হয়, এই জন্য আর কি। তো আমি রাজি হলাম, ঠিক আছে। 3 মাস সংসার করার পরে আমি ওখানে গেলাম। যাওয়ার পরে আমাকে আলাদা বাসা নিয়ে রাখলো। রাখার পরে ও কী করলো দেখেন, একটা বিবাহিত পুরুষের মায়ের পড়লে কি হয়। আমি যে মানে বিয়ের একদিন পরে যখন জানতে পারছিলাম যে ওর বউ ছিল, তখন যদি আমি ওকে ছেড়ে দিতাম তাহলে হয়তো আজকে আমার কপালটা এত খারাপ হতো না। পরে আমি ছাড়ি নাই, আমি যেহেতু ভাবছি যে বিয়ে যেহেতু হয়ে গেছে আমি ওর সংসারটা করব। পরে আমি আর কি চট্টগ্রাম গেলাম, মানে ও যেখানে ছিল ওখানে গেলাম। যাওয়ার পরে ও আমাকে আলাদা বাসা ভাড়া নিয়ে দিল, থাকলাম। ওখানে থেকে আমি ওখানে গার্মেন্টসে আবার জব নিলাম। যেহেতু 2টা ফ্যামিলি চালাইতে একটা পুরুষের কাছে কিন্তু অনেক কষ্টের হয়ে যায়। তো আমি যেহেতু কর্ম জানি, এই সব কিছু চিন্তা ভাবনা করে আমি জব নিলাম গার্মেন্টসে। জব নিয়ে আমি ওখানে জব করতে থাকি। তো জব করতে করতে 1 মাস পরে হঠাৎ করে একদিন ও আমাকে ওর যে বড় বউ যে বাসায় থাকতো ওই বাসায় নিয়ে গেল বেড়ানোর কথা বলে। ওখানে যাওয়ার পরে আমি দেখি ও একটা কাজী ডেকে বসায় রাখছে, মানে স্ট্যাম্প রেডি করে রাখছে, সব কিছু। মানে কি বলবো, ওই সময় আমার পায়ের তলার মাটি সরে গেল। মানে আমি ওর কাছে কোনো অপরাধ করি নাই, কোনো গ্যাঞ্জাম না, ঝগড়া না, কোনো কিচ্ছু না। কিন্তু হঠাৎ করে যে এরকম একটা সিদ্ধান্ত কেন নিল সেটা আমি জানি না। ও কী করলো, ওকে ডিভোর্স দিতে বলল আমাকে। আমি শুধু আমার 2টা চোখের পানি ছেড়ে দিয়ে আমি কোনো প্রতিবাদ করিনি ওর কথার। একটা মেয়ে কতটা ভালোবাসলে এরকম কিছু করতে পারে। ও আমাকে একটা কথাই বলছে, তুমি যদি আমাকে ডিভোর্স না দাও তাহলে আমি অনেক সমস্যায় পড়ে যাব, তুমি আমাকে ডিভোর্স দাও, আমি ডিভোর্স চাই। তখন আমি ওকে কোনো প্রশ্ন করি নাই, কোনো কিচ্ছু বলি নাই, শুধু 2টা চোখ দিয়ে পানি ঝরছে আমার। আমি ওর এক কথাতে ওর আমি ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স দেওয়ার পরে আমি চলে আসলাম, আবার ঢাকা চলে আসলাম। এক কাপড়ে, আমি কোনো জিনিসপত্র আনি নাই, কোনো কিচ্ছু আনি নাই, সব কিছু ফেলে রেখে আমি এক কাপড়ে ঢাকা চলে আসলাম। পরবর্তীতে ঢাকায় বাসা নিলাম, ও জিনিসপত্র পাঠিয়ে দিল, আমি ঠিক আছে ওগুলো নিলাম। নেওয়ার পরে আমি ঢাকাতে জব করতে থাকি। পরে 1 মাস ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। হঠাৎ করে 1 মাস পরেও আমার ফোন দিয়ে বলতেছে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে চাই, আমি আমার জীবনে আবার তোমাকে ফিরিয়ে নিতে চাই। এরকমভাবে আমাকে অনেক রিকোয়েস্ট করলে অনেক দিন ধরে রিকোয়েস্ট করার পরে ভাবলাম যে যেহেতু ওকে আমিও ভালোবাসি, আমিও তো চাইছিলাম ওর সাথে সংসার করতে, ওকে তো বিয়ে করছিলাম, আমিও ওকে চাই, ঠিক আছে আমি ওকে আরেকটা সুযোগ দিয়ে দেখি। কিন্তু ও কী করলো, ও আবার ফের আমার সাথে আসা যাওয়া করলো। মানে আবার আমরা অনেক গভীরে চলে গেলাম। যাওয়ার পরে ও আমার কাছে আসে যায়, এরকমভাবে চলতে থাকে। এক পর্যায়ে যখন ওর ফ্যামিলির সবাই আবার জানতে পারে, তখন ওর উপরে মানে অনেক টর্চার করে, অনেক চাপ সৃষ্টি করে, কেন আমার সাথে কথা বলে, কেন আমার কাছে আসে, এরকম করতে থাকে।
তো হঠাৎ একদিন কি করলো, ওর বড় বউ ওর নামে মামলা করে দিল। ঠিক আছে, ওর বড় বউ যখন ওর নামে মামলা করে দিল, মামলা করে দেওয়ার পরে ও তখন জেলের ভিতরে, মানে ওই দিনকে আর কি আমার বাসায় ওর আসার কথা ছিল, ওর বড় বউ আসতে দিবে না, আরও জোর করে আসবে। এটা নিয়ে একটু টুকিটাকি একটু গ্যাঞ্জাম লাগছিল, হয়তো চর থাপ্পড় কিছু দিছিল। এটা নিয়ে যে মামলা করে দিল যে ওরে নাকি মানে অনেক অত্যাচার করে, মারা ধরা করে, এরকম বলে মামলা করে দিল। মামলা করার পরে ও তো জেলের ভিতরে, তখন ওর বাবা মা আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে দেখো মা, তোমার জন্যই তো আজকে এরকম কিছু হয়েছে, ও তো তোমাকে চাই বা তোমার কাছে যাইতে চাইছিল, এই কারণে তো মামলা করে দিছে। এখন ওরা কীভাবে বের করবো, আমাদের কাছে তো টাকা পয়সা নাই, তুমি যে কোনো একটা কিছু ব্যবস্থা করো। তখন ওরে বের করার জন্য আমার কি করার ছিল, আমি তখন যেটা পারছি আমি তো সেটাই করছি, কারণ আমার টার্গেট একটাই যে ওকে বের করতে হবে, টাকা লাগবে, এটাই আমার টার্গেট। তো আমি মিডিয়াতে কাজ নিয়ে আমি মিডিয়াতে কাজ করতে থাকি, আমি মিউজিক গানের মডেল হিসাবে কাজ করতে থাকি। যাই হোক, ওখান থেকে আমি ভালো টাকা পয়সা কামাই করে আমি ওর বাবা মায়ের হাতে দিছি বুঝাইয়ে দেওয়ার পর ওর বাবা মা ওটা দিয়ে ওরে বের করছে। আর কিছু শর্ট ছিল, সেটা ওর বাবা মা ম্যানেজ করছে বা ভাইয়া ম্যানেজ করছে, এরকম করে ওরে বের করা হয়েছে। কিন্তু একটা জিনিস দেখেন, ওই যে কথায় মানুষ বলে যে যার জন্য চুরি করা যায় সে কিন্তু চোর বলে। তো ওর জন্য আমি মিডিয়াতে কাজ করছি, আমি গানের মডেল হিসেবে কাজ করছি, আমি ক্যামেরার সামনে আসছি। আমাকে এক সময় কেউ দেখে নাই, কেউ চিনে নাই, কিন্তু ওকে বাঁচাতে যেয়ে আমাকে দেশ বিদেশে সবাই দেখছে, আমি সব জায়গায় ভাইরাল হয়ে গেছি। কিন্তু আমি তো আমার নিজের কথা ভাবি নাই, আমি তো ওর কথা ভাবছিলাম, তাই না? কিন্তু ও কী করলো, ও জেল থেকে যখন বের হলো 1 মাস পরে, বের হওয়ার পরে বলে যে তুমি মিডিয়াতে কাজ করছো, তুমি নষ্ট হয়ে গেছো, তুমি খারাপ হয়ে গেছো, তোমাকে আমার এখন প্রয়োজন নাই, আমি চাই না। এরকম করে মানে আমাকে বিভিন্ন ধরনের কথা বলতে লাগে, গালিগালাজ করতে লাগে। যখন ও আমাকে এরকম মানে দোষারোপ করতে লাগে, তখন আমার নিজের কাছে অনেক কষ্ট লাগলো যে আমি কার জন্য কি করলাম, যার জন্য মানে এই রাস্তায় আসলাম, সে আমাকে খারাপ বলল। তো যাই হোক, এরকম কিছু ভাবার পরে আমি বললাম ঠিক আছে, তাহলে আর আমি তোমার জীবনে ফিরে যেতে চাই না, বা তুমি আমাকে নিতে চাও না, আমিও যেতে চাই না, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার মতো তুমি থাকো, আমার মতো আমি থাকি, তোমার ফ্যামিলি আছে, তোমার ফ্যামিলি নিয়ে তুমি থাকো, মানায় না ওইটা। এরকম করে আমি ওর থেকে সরে যাওয়ার চেষ্টা করলাম। তো মনে করেন যে ও আমাকে চায় না এটা বলল, যখন মানে আমি থাকতে চাইলাম ও আমাকে রাখলো না, তারাই দিল। অসহায়ের মতো আমি কান্না করলাম ওর সামনে, তারপরেও আমাকে ওর জীবনে রাখলো না। কিন্তু এমন একটা পর্যায়ে আসলো পরবর্তীতে, যখন আমি ওর থেকে দূরে যাইতে চাইলাম বা যেতে চাই, তখনও আবার আমার হাতে পায়ে ধরে কান্না করে এখন আমাকে ওর জীবনে ফিরে পেতে চাই, মানে অনেক রিকোয়েস্ট করে। আসলে ছেলেদের মন বোঝা যায় না, বুঝছেন? কার মন কখন কি হয় সেটা বোঝা যায় না, বলা যায় না। যাই হোক, এখন দর্শক, আমার জীবনে তো কিছু গল্প আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমি শেষটাও বললাম যে এখন আমার কি করণীয়, মানে আপনারা এটা কমেন্টে বলে যাবেন যে এখন আমার কি করার আছে। মানে যখন আমি থাকতে চাইছি তখনও আমাকে রাখে নাই, এখন আমি যেহেতু সরে আসতে চাইছি তখনও আমাকে মানে জোর করে ফিরিয়ে নিতে চাচ্ছে। এই অবস্থায় আমার কি করণীয়, কি করতে পারি আমি, সেটা আপনারাই বলবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।